পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এটা হচ্ছে 450 স্কয়ার ফিটের একটা বাসা। এখানে আমরা চেয়েছিলাম সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা এখানে ডিজাইন করতে, একই সাথে হচ্ছে এটার যে ফাংশনালিটি সেগুলোকে মাথায় রেখে কিছু মাল্টি ফাংশনাল কিছু আমরা ফার্নিচার ডিজাইন করেছি। একটা ওপেন কিচেন আমরা এখানে ডিজাইন করতে পেরেছি। এক বেডরুমের একটা বাসায় আসলে এখানে যেসব ফার্নিচার ডিজাইন করা হয়েছে সবগুলো হচ্ছে মডিউলার, এবং যে চাইলে হচ্ছে এখান থেকে এগুলো হচ্ছে খুব ইজিলি নিয়ে অন্য বাসায় হচ্ছে এখানে শিফট করা যাবে। অল্প কিছু লাইটের ব্যবহার এবং কিছু কালারের এখানে ব্যবহার হয়েছে, বাট সব কিছু মিলেই হচ্ছে একটা সামঞ্জস্য হয়েছে পুরো ডিজাইনের মধ্যে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, যার মধ্যে নগরের নির্মাণ থেকে শুরু করে এর বাসা বাড়ি বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে, এবং একটি বাসা নিয়ে আমরা যখন কথা বলি তখন কিন্তু এর আসবাবপত্র নিয়েও কথা বলি। আজকের এই অনুষ্ঠানে আমরা তেমন একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি যে আমাদের শহরের জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং সেখানে ছোট বাসা বা ছোট অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়ছে। একটা ছোট অ্যাপার্টমেন্টে ছোট পরিবার যখন বসবাস করে তখন কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতাও সেখানে তৈরি হয়। বাসার লেআউট থেকে শুরু করে সেখানে যে ফার্নিচারগুলো ব্যবহার করা হবে সেগুলো নতুন কোনো বাসায় স্থানান্তর হওয়ার ক্ষেত্রে নিয়ে যাওয়া যাবে কিনা বা এর ব্যবহার উপযোগিতা থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি স্থপতি নাজমুল আসিফ রিশাদ। ভাইয়া, স্বাগত আপনাকে। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, যে আমাদের শহর নগরগুলোতে ছোট বাসা বা ছোট অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়ছে, কিন্তু এর তো বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন আমরা এখানে কোন ধরনের ফার্নিচার ব্যবহার করব, দোকান থেকে কিনে আনা ফার্নিচার যেগুলো আসলে ট্র্যাডিশনাল সাইজ বা ডিমেনশনে পাওয়া যায় সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা, আবার একটা ছোট বাসায় যেখানে আমি হয়তো একটা সীমিত সময়ের জন্য বসবাস করব, সেক্ষেত্রে খুব বেশি খরচ করে আসলে তথাকথিত ইন্টেরিয়র ডেকোরেশন বা ডিজাইনও সেখানে করা সম্ভব কিনা, তো সেক্ষেত্রে আসলে একটা অপটিমাম সলিউশন কি হতে পারে? আমাদের ঢাকা শহরের একটা বড় প্রবলেম সেটা হচ্ছে অনেক বেশি পপুলেশন, অনেক বেশি, এবং হচ্ছে জায়গা অনেক কম। তো এই জায়গায় আসলে এই জায়গাটা মিট আপ করার জন্য যেটা দরকার হয়তো অনেকগুলো ছোট ছোট ফ্ল্যাট যেটা অলরেডি ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, এবং মানুষের একটা টেন্ডেন্সিও চলে আসছে ছোট ফ্ল্যাটে একটু ভাড়া বেশি পাওয়া যায়, হ্যাঁ, এই দিকগুলো যেমন আছে। আবার হচ্ছে একটা মেজর পোর্শন অফ পিপল হচ্ছে ঢাকার বাইরে থেকে আসলে ঢাকায় আসতেছে বা শহরগুলোতে যাচ্ছে। এটা দুইটা জিনিস হয় এখানে। একটা হচ্ছে অনেকের বাসা আছে, বাট হচ্ছে দেখা যায় এই যে তার কর্মক্ষেত্রের কাছাকাছি গিয়ে থাকার জন্য সে একটা ছোট একটা বাসা ভাড়া নিচ্ছে, সেটা সে পিক করতেছে একটা ছোট থেকে একটা বাসা সে ভাড়া নেবে। তো এইখানে যে বিষয়টা হয়, সে কি এখানে কিভাবে থাকবে এই বাসাটাতে, সে কি কিছু ফার্নিচার বাইরে থেকে কিনে, যেখানে ফার্নিচারের হচ্ছে নিজেদের সাইজ মতো তারা ফার্নিচারগুলো বানায়, ওগুলো নিয়ে এসে তার যে রুমটা আছে সে ওইখানেই রাখবে, নাকি হচ্ছে বাসার মতো করে কিছু ফার্নিচার সে হচ্ছে হয়তো এমনভাবে মেক করে নিল সে বাসা শিফট করলেও যেন ওইটা নিয়ে যেতে পারে এবং ওই বাসায় হচ্ছে অ্যাকোমোডেট করা যায়, এবং এটা হচ্ছে মাল্টিপল একটা যাতে ইউজ করা যায় আর কি। তো এইখানেও আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, দুইটা ঘটনা করতে পারে। এক নম্বর হচ্ছে কিছু ফার্নিচার আছে যেগুলো হচ্ছে আমি রিইউজ করতে পারবো, আর কিছু ফার্নিচার আমার ধরে নিতে হবে এটা আসলে রিউজ করা যাবে না, বাট আমি এখানে 1-2 বছর বা যে সময়টুকু এখানে থাকছি ওই সময়টাকে যাতে আমি 100% এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, 100% এফিশিয়েন্টলি যাতে থাকতে পারি, ওইটা চিন্তা করেই আসলে এটা বানাইতে হবে। যেমন হচ্ছে অফিস থেকে আসার পরে আমি বাসায় আসার পরে যাতে কমফোর্টটা যেন আমি ভালোভাবে পাই, এই জন্য দেখা যাচ্ছে আমার পড়ার জায়গাটুকু কোথায় থাকবে, একটা ল্যাম্প শেডটা কোথায় থাকবে, আমার হচ্ছে হয়তো দেখা যাবে একটা আলাদা একটা শেলফ থাকলো কোনো এক জায়গায়, এগুলো ছোটোখাটো বিষয়। তো এই জিনিসগুলো যেমন দরকার আছে, আবার হচ্ছে আমার ভারী একটা ফার্নিচার, হয়তো আমার কেবিনেটটা এখানে দরকার আছে, একটা টিভি কেবিনেট থাকলে ভালো হয়। আমার হয়তো বেডটাও আমার রুমের মতো করে আমি বানিয়ে নিলাম, যেটা আমি আবার মুভ করতে পারি। কিছু এই যে দুইটা ব্যাপার, যে একটা হচ্ছে মুভ করে নিয়ে যাবেন এবং হচ্ছে আরেকটা আপনি হয়তো এটার সাথে সাথে আমার দৈনিক যে ব্যবহার্য জিনিসপত্র যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করি, আবার হয়তো আমার একটা সময় পর এটার ইউজটা শেষ হয়ে যায়,
ওই চিন্তা থেকে হচ্ছে এটা বানানো যেতে পারে আর কি। সো এই যে দুইটা জিনিসের যে ব্যবহার, যেটা আপনি নিয়ে যাবেন ওই জিনিসটাকে হয়তো আপনি একটু পলিশড করলেন, একটু হচ্ছে ভালোভাবে বানালেন। আর সেকেন্ড যে জিনিসটা আছে যেটা হয়তো আপনি দেখা যাবে আর নিয়ে যাবেন না সাথে করে, এই বাসার জন্য শুধুমাত্র আসলে চিন্তা করে কিছুটা বানানো, ওইটাকে চাইলে আপনি একটু হয়তো একটু রাস্টিক বা এটার যে ম্যাটেরিয়াল এটাকে হয়তো আপনি খুব বেশি খরচ করলেন এটার জন্য। পুরা ব্যাপারটাতে আপনি আপনার যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফাংশনালিটিটা। হ্যাঁ, আপনার যে জিনিসটা দরকার সেটাকে আগে গুরুত্ব দিতে হবে। দরকারি জিনিসটাকে আগে ঠিক রেখে যে আপনার এই জিনিসটা এই কাজে ব্যবহার করবেন, অন্য কোনো কিছু না যে ধরেন এটার সৌন্দর্য বা সেটা আসছে পরে, বাট আগে হচ্ছে ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে তার বাসাটাকে কিভাবে একটু বড় দেখানো যায়, হয়তো আপনার সার্কুলেশন একটু স্পেস তো লাগে, ওইটার সাথে দেখা গেলো আপনি যখন ফার্নিচারগুলোকে আপনি ওয়াল ফিটেড বা ওয়াল সাইডেড করে রাখবেন তখন দেখা যাবে সার্কুলেশন স্পেসটা এবং ফার্নিচারটা চাপানোর পরে মাঝখানে একটা বড় একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে। সো ছোটো বাসায় আসলে এই ছোটো ছোটো ব্যাপারগুলো যদি আপনি একটু চিন্তা করেন তাহলে এই বাসাটার যে অ্যাম্বিয়েন্সটা এবং বাসাটার যে এক্সপোজার যেটা পাবে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় বাসাটাকে অনেক বড় দেখাবে। তারপর এরপরের যে ব্যাপারটা আমি যদি বলি সেটা হচ্ছে লাইটের ব্যবহার। আপনি আসলে সব জায়গা তো আমাদের হচ্ছে আসলে লাইট এভাবে লাগে না। হ্যাঁ, আমরা একটা লাইট দিলাম পুরো রুম হচ্ছে আলো হয়ে আছে, হয়তো দেখা যাবে এই সব আলো তো আমার দরকার হয় না, আমার দরকার হয় আমার ওয়ার্ক স্টেশনে দরকার হয়, আমি যেখানে ফেলতে যাচ্ছি আলোটা, আমার কোনো একটা ওয়ালকে আমি প্রজেক্ট করতে যাচ্ছি, কোনো একটা প্ল্যান্টসের উপর আমি রাখতে যাচ্ছি। তো বাকিটা আসলে আমাদের এনভায়রনমেন্টের যে লাইটটা, যেমন ওয়াল থেকে বাউন্স খেয়ে যে লাইটটা ডিফিউজড হয়ে আসতেছে, এই জিনিসগুলো যখন এই আপনার যে ফার্নিচারের অ্যারেঞ্জমেন্টের সাথে এই ব্যাপারগুলো যখন থাকবে তখনও আসলে আপনার এই যে বাসার যে ওভারঅল যে ব্যাপারটা এটা হয়তো আপনার চেঞ্জ হয়ে যাবে। এটা হয়তো আপনার মনে হবে না বাসাটাতে আসলে অনেকগুলা ব্যাপার এখানে কাজ করতেছে একসাথে। সাথে সাথে কিছু আপনি জিনিস হচ্ছে যেমন কানেক্টেড আসলে অনেক ব্যাপার, এই যে আমি শুরুতে যেটা বললাম কিছু ব্যাপার থেকে আপনার যেটা আপনি বাসায় আসলে এই বাসার সাথেই রেখে যাবেন বা ফেলে দিতে হবে বা ছোটোখাটো ব্যাপার, এইগুলোকে আপনি যতটা পারা যায় একটু ন্যাচারাল রাখার চেষ্টা করবেন, যতটা পারা যায় একটু ন্যাচারাল, এটার যে ট্রু টেক্সচার যেটা আছে সেটা রাখার চেষ্টা করবেন। এবং এটার সাথে যদি আপনি বাসায় কিছু প্ল্যান্টসের ব্যবহার করেন, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের মনে হয় জায়গাটাকে আমরা আর একটু বড় দেখাতে পারি আর কি। আচ্ছা, এখন আমরা যে বাসাটায় বসে আছি এখানে কিছু মডিউলার ফার্নিচার তৈরি করা হয়েছে, এর ডিটেইলিং যদি একটু শেয়ার করতেন। এই বাসাটা আসলে আমাদের 450 থেকে 500 স্কোয়ার ফিটের মতো। হ্যাঁ, তো এই বাসাটাই যখন আমরা হাতে পাই কাজ করার জন্য, তো এটাতে আসলে বেশ কিছু দেখবেন অনেকগুলো ভাঁজ আছে কলামের, তারপর ওয়ালটা আসলে প্লেন না। নর্মাল একটা ইন্টেরিয়র যখন করা হয় তখন দেখা যায় অনেকে হচ্ছে ওয়ালগুলোকে সমান করে ফেলে, তো ভাড়া বাসায় তো এই সুযোগ তো আর নাই যে আমি তো এটা সমান করতে পারবো না চাইলেই। তো আমার এখানে আসলে দেখতে হবে এগুলাকে নেগেটিভলি না দেখে এগুলাকে আসলে অপরচুনিটি হিসেবেই দেখতে হবে, এগুলাকে আমি কীভাবে কাজে লাগানো যায়। আপনারা এখানে দেখবেন হচ্ছে কিছু ভাজে আসলে আমরা বুক শেলফটাকে অ্যাকোমোডেট করেছি, এবং যে বুক শেলফটা যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো, এবং এগুলো হচ্ছে খুবই আসলে সহজলভ্য ম্যাটেরিয়াল আমি বলবো, কারণ এগুলোর দামও সাশ্রয়ী। হ্যাঁ, এবং খুব বেশি দামও বেশি না। আবার কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো হচ্ছে এমন সাইজ যেগুলো আপনার হচ্ছে রিউজেবল কিছু দোকান আছে আশেপাশে খুঁজলে হয়তো পাওয়া যাবে, ওইসব দোকানে হচ্ছে এই সাইজগুলো পাওয়াই যায়। তো এই জিনিসগুলো আবার আমরা হয়তো নিয়েও যাব না বা অন্য কোথাও আমরা এটা করব না। সো এই জিনিসগুলো দিয়েই হচ্ছে এই কিছু শেলফ, আপনার হচ্ছে এই কলামের যে ভাঁজগুলো আছে ওই ভাঁজগুলোতেই হচ্ছে এই শেলফ টেলফগুলো আমরা হচ্ছে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। আবার যে জিনিসগুলো ভারী জিনিস, ভারী ফার্নিচার, যেমন একটা ক্যাবিনেট, তারপর হচ্ছে বেড, তারপর হচ্ছে ছোটো ছোটো কিছু সোফা চেয়ার যেগুলো এই বাসার জন্য হয়তো বানানো হয়েছে, সো সেগুলো দেখা যাবে একটু ভালো মতোই বানানো হয়েছে যাতে অন্য কোথাও আমরা শিফট করতে পারি। দেখা যাবে ক্যাবিনেটগুলোতে আমরা চাকা দেওয়া হয়েছে যাতে কেউ যদি চায় যে না রুমের অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ করা, হয়তো যদি মনোটোনাস লাগে সেক্ষেত্রে হয়তো চেঞ্জ করে এই মনোটোনিটা ব্রেক করতে পারে, হয়তো দেখা যাবে ক্যাবিনেটটা হয়তো অন্য জায়গায় সরালো। আর এখানে আমরা যেটা করেছি সেই যে ক্যাবিনেটটা হচ্ছে আসলে কয়েকটা ভাগে ভাগ করা যায়, এমনভাবে জিনিসটা ডিজাইন করা হয়েছে যে চাইলে পুরো ক্যাবিনেটটা হচ্ছে 3টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা পোর্শন হচ্ছে হয়তো অন্য কোনো ফ্ল্যাটে গেলে বা অন্য কোনো বাসায় ভাড়া থাকলে সেই বাসায় দেখা যাবে 3টা রুমে হচ্ছে এই একটা ক্যাবিনেটেরই 3টা পোর্শন আলাদা আলাদা করে রাখা যাবে। ফার্নিচারগুলো যে মুভ করে নিয়ে যাওয়া, হ্যাঁ, এগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে এটা একটা কাজে লাগে, যে এত বড় ফার্নিচার হচ্ছে নিয়ে যাওয়ার চাইতে আমি যদি ভাগ করে নিয়ে যাই ফার্নিচারটা তখন সেটাও হচ্ছে মানে খুব কাজে দেয় আর কি, কাজটাকে একটু সহজ করে দেয়।
আপনি যে কাজের নমুনা এখানে তৈরি করেছেন, এতে এই স্কোয়ার ফিটের স্টোরিটা ব্রেক করার একটা প্রবণতা ছিল, যেমন খুব ছোট একটা বাসা হওয়া সত্ত্বেও আপনি এর কমন স্পেস বা কমন এরিয়াটাকে বেশ স্পেশাস একটা ক্যারেক্টার তৈরি করেছেন। তো প্রথমে যখন বাসাটা আপনি হাতে পেলেন কাজ করার জন্য, তখন এর চেহারা কেমন ছিল, এবং আপনি যখন প্রত্যেকটা কর্নার ধরে ধরে চিন্তা করলেন, সেই ক্ষেত্রে ফার্নিচারগুলো ডিটেইলিং আসলে কিভাবে তৈরি করলেন? বাসাটাকে যখন আমরা কাজ করার জন্য যখন হাতে পাই, তখন এটা আসলে এক রুমের একটা বাসা, এক রুম এবং সামনে একটা ওপেন স্পেস আছে। তো যেটা ঢুকে হচ্ছে আমাদের কাছে একটা প্রথমে আমরা যেটা প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে কিচেন এবং হচ্ছে ডাইনিং এরিয়ার মধ্যে কোনো পার্টিশন নেই। তো এত ছোট জায়গায় এখানে গেস্ট আসলে তো দেখা যাবে রান্না করছে বা এখানে হাঁড়ি পাতিল হচ্ছে রাখা আছে, সব কিছু দেখা যাবে। এটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব? তো প্রথমে আমরা ভেবেছিলাম এখানে একটা আমরা গ্লাসের একটা হয়তো পার্টিশন দিয়ে দেবো, কিন্তু পরে দেখলাম যে না, আমরা যদি একটা কাউন্টার সাজেস্ট করি এবং সেই ক্ষেত্রে যদি আমরা ডাইনিং টেবিলটাকে যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই এবং কাউন্টারটাই ধরেন আপনার একটা ডাইনিং টেবিলের পারপাসটা সার্ভ করলো, কাউন্টার হিসেবে কাজ করলো, এবং একই সাথে ওই কাউন্টারটাই হচ্ছে আমাদের কিচেন এবং যে ডাইনিং স্পেসের যে সেপারেশন, হ্যাঁ, একটা প্রাইভেসির জায়গাটাতে কাজ করে আর কি। তো এটা একটা আমাদের একটা চমৎকার একটা ইয়ে ছিল যে কাজ হয়েছে। এই কাউন্টারটা দেওয়ার কারণে দেখা গেল পুরো ফোকাসটা আসলে আমাদের ওইদিকে চলে গেছে, যে একটা কাউন্টার আছে এবং একটা ওপেন কিচেনের একটা ফিল পাওয়া যায়, আসলে একটা ভাইব চলে আসছে। অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে এখানে লিভিংয়ের স্পেসটা আসলে নাই আলাদা করে, মাঝখানে একটা আমাদের বিশাল একটা কলাম পড়ে গেছে। তো দেখা যায় লিভিংটা আছে প্রায় 7 ফিটের মতো, আবার ডাইনিংটা আছে হচ্ছে আমাদের 8 ফিটের মতো। তো এই টোটাল জায়গাটার মধ্যে আমরা দেখা গেলো এমনভাবে অ্যারেঞ্জ করেছি, কিছু প্ল্যান্টেশন দিয়ে হচ্ছে আমাদের জোনিংগুলোকে আলাদা করে ফেলেছি, তারপর কিছু একটা কালারফুল কার্পেট দিয়ে হচ্ছে আমরা জায়গাটাকে একটু কন্ট্রাস্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। সবগুলো ফার্নিচারকে আমরা একটু 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 নিচু রেখেছি, একটু নিচু ফার্নিচার সাজেস্ট করেছি যাতে ঘরটা আর একটু বড় মনে হয়। যদিও সুযোগ থাকলে আমরা হচ্ছে চেষ্টা করতাম যে কার্টেনগুলো সব একদম সিলিং থেকে ঝুলাতে, যাতে ভার্টিক্যালিটিটা একটা জিনিসের হচ্ছে আপনার একটা বাসা বড় দেখায় হচ্ছে যখন আমি জিনিসটাকে যত বেশি ভার্টিক্যাল এলিমেন্টগুলো নিয়ে যত বেশি কাজ করতে পারি। বাট এই বাসায় সুযোগ ছিল না পর্দাগুলোকে আসলে ফুল হাইট করার, বাট আমরা চেষ্টা করেছি সবগুলো যাতে হালকা কালার রাখার জন্য, একই ধরনের কালার, যাতে পুরো বাসার সাথে একটা সামঞ্জস্যতা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে পুরো বাসাটা আসলে আমাদের একই টোনে, হ্যাঁ, একটা হচ্ছে অফ হোয়াইট একটা টোনে, বাট আমরা একটা কালার হচ্ছে একটু গ্রেড দিকে নিয়ে গেছি, একটু ডার্ক কালার রেখেছি। সো এটার কারণে যেটা হয়েছে, একটা যে বাসার যে একটা টার্মিনেশন, হ্যাঁ, একটা যে সীমানা আছে, এটা হচ্ছে বোঝা যায় আবার। সো আমি যখন অনেক দূর থেকে যখন দেখবো যে না ওইটা বাসার হচ্ছে শেষ দেয়াল, এই ব্যাপারটাও আসে, আবার হচ্ছে একটা ফিচার ওয়াল হিসেবেও কাজ করে। এবং ওইখানে ধরনের আমরা হচ্ছে একটা স্পটলাইট হচ্ছে এমনভাবে প্রজেক্ট করেছি যে ওয়ালটাকে আমরা একটু টেক্সচার করেছি এবং স্পটলাইটের কারণে টেক্সচারটাও একটু ভালো মতো বোঝা যায়। সো সব কিছু মিলিয়ে যে একটা কন্ট্রাস্ট কালারের কার্পেট, কিছু নিচু ফার্নিচার, একটা হচ্ছে একটু ডার্ক কালারের একটা ওয়াল, সো পুরো বাসাটাকে একটা ফোকাস তৈরি করছে। তো এই বিষয়গুলো হচ্ছে এই বাসাটাকে আর একটু বড় দেখায়। অথচ আপনি খেয়াল করলে দেখবেন যে কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু খুবই লো কস্ট, হ্যাঁ, এগুলোতে আসলে খুব বেশি আসলে খরচ হয় নাই। এবং যে ফার্নিচারের কথা আমি শুরুতে বললাম যে কিছু ফার্নিচার আপনার যে এক্সপোজ থাকবে, কালার টেক্সচার থেকে শুরু করে এক্সপোজ থাকবে, যেটা আবার নেচারের সাথে কানেক্টেড থাকতে পারে, সো দেখা যাবে এখানে আপনার খরচটা আসলে অনেক কম। তো এইভাবে যদি আপনি পুরো বাসাটাই ছোটো এই বাসাটাকে যদি আপনি সাজাতে পারেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার এই যে মডিউলার ফার্নিচারগুলো দিয়ে আপনার হচ্ছে এই যে কিছু লো কস্ট ফার্নিচার দিয়ে এবং কিছু লাইট দিয়েও কিন্তু আপনি এই পুরো বাসাটাকে একটা সুন্দর করে একটা আউটলুক নিয়ে আসতে পারবেন। এখন 2 থেকে 3 বছর আমি একটা বাসায় থাকবো, সেই ক্ষেত্রে কি আসলে আর্কিটেকচারাল কনসালটেন্সি সাধারণ মানুষ হিসেবে আমার পক্ষে এফোর্ড করা সম্ভব হবে কিনা? আর যদি আমি আর্কিটেক্টের পরামর্শ নাও নিই, সেই ক্ষেত্রে আপনি আসলে কি টিপস দিবেন যে একটা বাসা যদি নিজে থেকে সাজাতে চাই, এই ধরনের ছোট্ট একটা বাসা গোছানোর জন্য কিছু কমন ব্যাপার আছে। এটা হচ্ছে অনেক কিছু করার দরকার নেই, হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে অনেক কিছু করার দরকার নেই, খুব অল্প কিছু করতে হবে, মাথায় রাখতে হবে খুব অল্প কিছু করেই কাজ করতে হবে। দেয়ালগুলোকে হয়তো আপনি একটু ক্লিন রাখবেন, একটু নিট অ্যান্ড ক্লিন রাখবেন যতটা পারা যায়, কম এলিমেন্ট কীভাবে ব্যবহার করা যায়, একটা ওয়ালে হয়তো একটা ছোটো পেন্টিং দিতে পারেন, বেশি কিছু দরকার নেই। একটা ছোটো বাসা অনেকগুলো ছবি দিয়ে আমরা দেখা যায় হচ্ছে কাজ করি, বাট এত বেশি কাজ করার দরকার নেই। আপনি হচ্ছে একটু প্ল্যান্টসের ব্যবহারটা একটু পরিমিতভাবে করতে হবে। হয়তো দেখা যাবে আপনার বসার জায়গাটার পাশে একটা প্ল্যান্টস রাখলেন, বা আপনার যে লাইটটা আছে
ওই লাইটটাকে চিন্তা করে হচ্ছে লাইটটা কোথায় ফেলবেন ওই চিন্তা করে প্ল্যান্টসটা আপনি হচ্ছে বসাতে পারেন। তারপর ওই যে বললাম যে ফার্নিচারগুলো আপনি চাইলে হচ্ছে ওয়ালের দিকে চাপিয়ে রাখতে পারেন যাতে সার্কুলেশনের সাথে আরও কিছু স্পেস এক্সট্রা পাওয়া যায়। তো এই বিষয়গুলো মাথায় রাখলে হচ্ছে আপনার দেখা যাবে পুরো বাসাটা একটা লেভেলে গোছানো হয়ে গেছে। কালারের ব্যবহারটা নিয়ে একটু চিন্তা করতে পারেন যে হয়তো কিছু কিছু জায়গায় আমি একটু কন্ট্রাস্ট কালার ইউজ করতে পারি, ফ্লোর ম্যাট ইউজ করতে পারি। ফ্লোর ম্যাটগুলো আসলে খুব এফেক্টিভ এক্ষেত্রে। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের রাগ আছে কালারফুল, সো এগুলো হচ্ছে আমার একটা জোন ওয়াইজ হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রাস্ট তৈরি করে জোনটাকে একটু আলাদা করে দেয়। একটা জায়গার ভিতরে দেখা যাবে আপনি হচ্ছে 2টা জোন তৈরি করতে পারছেন। এই ব্যাপারগুলো নিয়ে কাজ করলে আমার মনে হয় একটা ছোট বাসাকেও অনেক ইন্টারেস্টিং লাগতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইম। আজকে আমাদের সাথে আছেন ইন্টেরিয়র ডিজাইনার মোহাম্মদ ফুয়াদ হাসান। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ইন্টেরিয়র নিয়ে অনেক দিন যাবত কাজ করছেন, সো কোন ধরনের প্রজেক্টগুলোতে বেশি কাজ করা হয়েছে? বাসা রিলেটেড ইন্টেরিয়র, রেসিডেন্সিয়াল ইন্টেরিয়রটা একটু বেশি ফোকাস করা হয়। তারপরে এছাড়াও রেনোভেশন নিয়ে আমরা কাজ করেছি, কিছু কিছু কর্পোরেট অফিস নিয়ে কাজ করেছি। ইন্টেরিয়র ডিজাইনগুলো এখন আসলে কোন ধরনের বিল্ডিংয়ে বেশি হচ্ছে, রেনোভেশন প্রজেক্টের ক্ষেত্রে আর অ্যাকচুয়ালি ফ্রেশ বিল্ডিংয়ের ক্ষেত্রে? আমাদের দেশের যে ফ্ল্যাটগুলোর অবস্থা একটু সংকীর্ণ অবস্থায় আমাদের ফ্ল্যাটগুলো পারচেস করা হয়। সো এখানে আসলে ফার্নিচার নিয়ে ট্রেডিশনালভাবে ওঠাটা খুব মুশকিল হয়ে যায় আসলে ক্লায়েন্টের জন্য। সো এই জায়গা থেকে একটা বেস্ট সলিউশন হচ্ছে আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করি, যেখানে আমরা ক্যাবিনেটগুলো কীভাবে হবে, খাটটা কোন দিকে বসবে, বেড হেডে কী থাকতে পারে, বাচ্চাদের পড়ার জন্য জায়গাটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এবং পার স্কোয়ার ফিটে আমরা যেন প্রত্যেকটা ইউটিলাইজেশন দেখাতে পারি এবং ক্লায়েন্ট যাতে নিজের বাসায় একদম বাসাটাকে খুব এফিশিয়েন্টলি কমফোর্টলি বাসাটাকে ইউজ করতে পারে। সো এই জায়গাটাতে কি রঙের কোনো ধরনের ব্যবহার আছে বা রং কি কোনোভাবে সাহায্য করতে পারে? জি অবশ্যই। আমরা এই রঙের মাধ্যমে আমাদের পার্সোনালিটি বলেন, মনের প্রফুল্লতা বলেন, সব কিছু ফুটিয়ে তুলতে পারি আর কি। এই গুরুত্বটাকে মাথায় রেখে আমরা অবশ্যই কালার নিয়ে অনেক কাজ করি, বিভিন্ন ধরনের কালার প্যালেট নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের কালারের শেড নিয়ে কাজ করি। ছোট একটা জায়গা, যে জায়গাটাতে অ্যাকচুয়ালি আলো একটু কম আসছে, এই জায়গাটাকে একটু বড় দেখা যাবে বা থাকতে একটু বেশি ভালো ফিল হতে পারে, কোন ধরনের শেড আপনারা তাহলে এখানে সাজেস্ট করবেন? যেটা কালার শেডগুলোর মাধ্যমে লাইট আর হোয়াইট কালার যদি আমরা ব্যবহার করি, যে হালকা লাইটেই অনেক উজ্জ্বল দেখা যাবে এবং জায়গাটাকে অনেক বড় দেখা যাবে। আমরা যখন ডিজাইন করি ক্লায়েন্টকে সবসময় আমরা একটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে নতুন কি বাজারে আসছে, নতুন কি নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ হচ্ছে। এবং আমরা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকি না, আমরা বড় বড় যে ফার্মগুলো কাজ করে ইন্টারন্যাশনালি এদের জিনিসগুলো আমরা ফলো করি এবং এখান থেকে আমরা কি আসছে, নতুন নতুন কালার কিভাবে আসছে। সো এই দিক দিয়ে আমরা বলতে পারি এশিয়ান পেইন্টস বিগত 2-3 বছর থেকে আমাদেরকে কিছু কালার শেড দিচ্ছে, যে রিসার্চের মাধ্যমে এগুলো নিয়ে প্রচুর কাজ করতে পেরেছি। খুব বেশি ক্লামজি থাকে না, একটা লাইটনেসের মাধ্যমে বাসাটাকে একদম ফুটায় ওঠায় এবং হচ্ছে খুব প্রাণবন্ত করে তোলে। যখন এই শেডের বাহিরে রংটাই যখন আপনারা সিলেক্ট করেন, এই রঙের ক্ষেত্রে স্পেশাল কোনো ফিনিশ বা কোনো ফিচার আছে যেটাকে আপনারা আসলে ফোকাস করতে চান বা প্রায়োরিটি দিয়ে থাকেন? দেয়ালের সৌন্দর্য এবং মসৃণতার পাশাপাশি যেটা আমরা মাথায় রাখি, কিভাবে একটা ক্লায়েন্টের দেয়াল খুব ইজিলি লং টাইম সাস্টেনেবল এবং জিনিসটা খুব ভালোভাবে থাকে এবং ক্লায়েন্ট যেন খুব ইজিলি এটা মেনটেন করতে পারে, আগামী 5, 7, 10 বছর যেন খুব ইজিলি একই রকম দেখতে দেখা যায় আর কি ফ্ল্যাটটিকে। সো এখানে যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মাথায় রেখে আমরা যেটা করি, কিভাবে এটাকে ক্লিন রাখা যায়, যেখানে রয়্যাল রেঞ্জের যে রয়্যাল সিল্ক যেই জিনিসগুলো আছে, সিরিজটা আছে, এগুলো আমরা ব্যবহার করি। এখানে ইজিলি শাইনেবল প্লাস হচ্ছে ইজিলি ক্লিনেবল, যে একটা ময়লা লাগলো, বাচ্চার হাতের ময়লা লাগলো, সেটা খুব ইজিলি একটা ন্যাকড়া দিয়ে মোছা দিলে চলে যায়। আর একটা জিনিস হচ্ছে শাইনি যেন রেগুলার থাকে, যে বাসায় যেন আজকে 5 বছর পরে যেন শাইন থাকে, এই জন্য আমরা রয়্যাল শাইনটাও ব্যবহার করে থাকি এই জায়গায়। এই পেইন্টটা কি কারণে ফেল করতে পারে? ফিজিক্যালি যারা কাজ করে এই জিনিসগুলো যারা যদি প্রপারভাবে সারফেসটাকে প্রিপেয়ার না করে ফাইনাল রংটাতে চলে যায়, এটা যদি ঠিকভাবে না হয় একটা সময় পরে রংটা ছেড়ে দেয় এবং এটাতে ড্যাম একটা ইস্যু আসে। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, যেইখানে পানির লাইনের অবস্থান আছে, যেমন ধরেন বাথরুমের দেয়াল, যেমন ধরেন বাইরের একটা ওয়াল লং টাইম পানি পড়ছে, এই জায়গাটা হতে পারে ওয়াশিং মেশিনের পাশে একটা দেয়াল যেখানে পানি এসেছে, পানি যাচ্ছে। সো এই জায়গাগুলোতে আমাদের একটা লং টাইম পানির একটা প্রবাহ থাকার কারণে আমাদের এখানে ড্যাম আসতে পারে। এবং থার্ড যেটা হচ্ছে, আমরা যে রংটা বা দেওয়ালটাকে যখন প্রস্তুত করি তখন অবশ্যই ময়েশ্চার মিটারের মাধ্যমে দেখে নেওয়া উচিত যে দেওয়ালে কতটুকু ময়েশ্চার আছে।
দেওয়ালটা কি প্রপারভাবে ফাইনাল ফিনিশ দেওয়ার মতো দেওয়াল হয়েছে কিনা, এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি, সো আমাদের এই রিপেইন্টের ইস্যুটা আসতে প্রচুর দেরি হবে আর কি। সো এই ড্যাম্পের সলিউশনের জন্য কোন কোন ব্যাপার আপনারা আসলে প্রায়োরিটি দেন বা কোন ধরনের সলিউশন আপনারা ইউজ করে থাকেন এই ওয়েট এরিয়াগুলোর জন্য স্পেশালি? সাধারণত বাথরুম বেসিনের আশেপাশে এবং হচ্ছে যে দেয়ালটা একটু টাইলস হয় তার অপোজিট দেয়ালটা এবং বাইরের কোনো দেয়ালে যদি আপনার ড্যাম আসে, ড্যাম ব্লক 2কে এটা ইউজ করি আগে প্রথমে। এবং আমি আমার যে বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি এই জিনিসটা ইউজ করেছি কয়েকবার, এবং যে রেনোভেশন প্রজেক্টগুলোতে ইউজ করেছি এখন পর্যন্ত বিগত 4-5 বছরের মধ্যে আমি কোনো এই রিলেটেড কোনো প্রবলেমে ফেস করিনি, এবং এটা আমাকে ভালো একটা সলিউশন দিয়েছে। এবার যদি বলতেন আসলে কোনো ফিচার ওয়াল যদি আমরা করতে চাই যেটা অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার স্টোরি বলবে, এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনি আসলে কোন ধরনের সলিউশনগুলো করে থাকেন বা কী ধরনের সিস্টেম আপনারা অ্যাপ্লাই করেন, এবং কেউ যদি করতে চায় কোনো কাস্টমার সেক্ষেত্রে তাদের জন্য আপনার সাজেশন যদি কোনো থাকে? আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা হচ্ছে প্রচুর কার্ডবোর্ডে নিয়ে কাজ করা হতো, এখন এই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। কারণ আমি যদি কার্ডবোর্ড বা এইসব দিয়ে কাজ করে একটা সময় গিয়ে দেয়ালের সাথে মশার নিয়ে এবং বিভিন্ন কারণে এই জিনিসগুলোতে একটা একঘেয়েমি চলে আসে। সো বিগত 2-3 বছর থেকে আমরা রয়্যাল প্লে সিরিজের যেই কালারগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি, এবং অ্যাজ এ একটা বোর্ড কার্ড দিয়ে কিছু একটা বানানোর চেয়ে আমাদের যে এই কাজটা হয় এটা খুব দ্রুত হয় এবং সাশ্রয়ী হয়। থ্যাংক ইউ সো মাচ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে কথা বললাম ইন্টেরিয়র পার্টটা নিয়ে, যেখানে আসলে আমরা ইন্টেরিয়রের শেড সিলেকশন থেকে শুরু করে ইন্টেরিয়রে যদি ড্যাম্প হয় কী কী সলিউশন আমাদেরকে হেল্প করতে পারে সেটার ব্যাপারে জানলাম, এবং এক্সট্রা ভ্যালু এডিশন হিসেবে জানলাম রয়্যাল প্লে কীভাবে আমাদেরকে এক্সট্রা ফিচার দিতে পারে আমাদের বাসায়। আশা রাখছি এই ডিসকাশনটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.